প্লাস্টিক সার্জারি হচ্ছে আমাদের দেহের একটা জায়গার অংশ কোনো একটা জায়গা থেকে মাংস বা চামড়া তুলে এনে অন্য জায়গায় লাগানো, সেটাকে বলে প্লাস্টিক সার্জারি। খুব সহজ করে বললে একটাকে বলে স্কিন গ্রাফট। নাম শুনেছো স্কিন গ্রাফট? স্কিন গ্রাফটে কি করা হয়? চামড়া তোলা হয়। চামড়া তোলা হয় তো কোথা থেকে তোলা হয়? থাই থেকে তোলা হয়, কখনো কখনো দুটো থাই, পায়ে ব্যাক অফ দ্য থাই তুলে একটা জায়গা যেখানে গর্ত হয়ে আছে সেখানে দেওয়া হয়, এটাকে স্কিন গ্রাফট বলে। তো আমরা যদি স্কিনের লেয়ার গুলো দেখি, স্কিনের অনেকগুলো লেয়ার আছে, যারা পড়াশোনা করেছে তারা বলতে পারবে। কেউ জানো স্কিনের লেয়ারের নাম কি? কি স্কিনের লেয়ারটা কি? এপিডার্মিস আর ডার্মিস হচ্ছে ব্রড লেয়ার। এপিডার্মিসের 6টা ভাগ আছে, কেউ জানো? ভেরি গুড, বিশাল পড়াশোনা করো তো তোমরা। কি নাম বলো? একজন বলো, যে কোনো একজন বলো। মাঝখানে লুসিডিয়াম আছে, তারপর স্ট্র্যাটোজাম আছে, স্পাইনোসাম আছে, আর বেসিলিস আছে। ভেরি গুড। তো এই এপিডার্মিসটা তুলে নেওয়া হচ্ছে স্কিন গ্রাফট, শুধু এপিডার্মিস আর একটুখানি ডার্মিস। ডার্মিসের একটা লেন্থ আছে, ডার্মিসেরও দুটো ভাগ আছে, কেউ জানেন ডার্মিসের ভাগগুলো কি? প্যাপিলারি ডার্মিস আর রেটিকুলার ডার্মিস। প্যাপিলারি ডার্মিস আর রেটিকুলার ডার্মিস। তো এপিডার্মিসের সাথে কিছুটা ডার্মিস তুলে নেওয়া, সেটাকে স্কিন গ্রাফট বলে। সেই গ্রাফটটা কোথায় বসবে? যেখানে ডিফেক্ট আছে। তাহলে ফ্ল্যাপ কথাটার অংশ কি? ফ্ল্যাপ কেন বলে? ফ্ল্যাপ কাকে বলে? ফ্ল্যাপ হচ্ছে ডার্মিস, এপিডার্মিস, তার নিচে কি আছে? তার নিচে হাইপোডার্মিস। হাইপোডার্মিস নেই। ডার্মিসের নিচে যেটা আছে সেটা হচ্ছে এমনি সাবকিউটেনিয়াস ফ্যাট, ফেশিয়া। ফেশিয়া সাবকিউটেনিয়াস ফ্যাট, এই পুরো জিনিসটা একসাথে যদি তোলা হয় সেটাকে বলা হয় ফ্ল্যাপ। এবং আমাদের দেহের মধ্যে সব জায়গায় একটা করে ব্লাড সাপ্লাই থাকে। ব্লাড সাপ্লাই ছাড়া আমাদের কোনো সেল বেঁচে থাকতে পারে না। তো যেখান থেকে তোলা হচ্ছে মাংসটা, সেই সঙ্গে তার যে ব্লাড সাপ্লাইটা, আর্টারি, ভেন, সব শুধু সেই ব্লাড সাপ্লাই শুধু যদি তোলা হয় সেটাকে বলে ফ্ল্যাপ। তাহলে কি হলো? গ্রাফট আর ফ্ল্যাপের মধ্যে তফাৎ, শুধু এপিডার্মিস আর একটুখানি ডার্মিস যদি তোলা হয় সেটাকে বলা হয় স্কিন গ্রাফট। যদি পুরো স্কিন উইথ ফেশিয়া, উইথ সাবকিউটেনিয়াস টিস্যু, সামটাইমস উইথ মাসেল, সামটাইমস উইথ বোনও তোলা হয়, উইথ আ ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ফ্ল্যাপ বলে। একদম বেসিক হলো ফ্ল্যাপ আর গ্রাফট। এবারে ফ্ল্যাপের আবার ভাগ হয়। ফ্ল্যাপের কি ভাগ হয়? ফ্ল্যাপের একটা হয় অ্যাক্সিয়াল ফ্ল্যাপ, ঠিক আছে, আর একটা হয় নর্মাল রোটেশন বা ট্রান্সপোজিশন বা আননেমড ফ্ল্যাপ। ফ্ল্যাপের ভাগ কিভাবে হয়? যদি কোনো পার্টিকুলার ভেসেল আছে, আমরা জানি এই ভেসেলটা ওই জায়গাটা সাপ্লাই করছে, তাহলে সেটাকে বলে অ্যাক্সিয়াল ফ্ল্যাপ। যদি সেরকম না থাকে, রোটেশন করে দিলাম, ট্রান্সপোজিশন করে দিলাম, কিছু নর্মাল, সেটা অ্যাক্সিয়াল নয়। ওকে। আবার ফ্ল্যাপ আবার ভাগ করা যায় কিভাবে? রিজিনাল ফ্ল্যাপ, লোকাল ফ্ল্যাপ, রিজিনাল ফ্ল্যাপ, ফ্রি ফ্ল্যাপ। কি তফাৎ? লোকাল ফ্ল্যাপ হচ্ছে অ্যাডজাসেন্ট টিস্যু, মানে যেখানে গর্ত আছে তার আশেপাশ থেকে যে টিস্যুটাকে সরিয়ে মুভ করে আনা হলো, সেটা হচ্ছে লোকাল ফ্ল্যাপ। কিছু মাথায় ঢুকছে? সব উপর দিয়ে যাচ্ছে। আমার যেখানে গর্তটা আছে, হ্যাঁ, যেখানে আমার গর্তটা আছে, যেখানে আমাকে তো আমি ফ্ল্যাপ কেন করছি? ফ্ল্যাপ করছি কারণ আমার একটা ডিফেক্ট ভরতে হবে, কোনো একটা বডিতে ডিফেক্ট আছে, সেই ডিফেক্টটা স্কিনের মধ্যেই আছে, কোনো একটা জায়গাতে ডিফেক্ট আছে, সেই ডিফেক্টটা ভর্তি করতে হবে। ভরার জন্য এমনি সার্জনরা কাটে, প্লাস্টিক সার্জনরা কি করে? ভরে। যে জায়গাটা বেরিয়ে গেল সেই জায়গাটাকে সিমেন্ট, বালি, ইট দিয়ে আবার বানানো হয়। তো আশেপাশে জায়গা থেকে, পাশের ঘর থেকে যদি একটা মানুষকে নিয়ে এই জায়গাটা ভর্তি করে দেওয়া হলো, সেটাকে কি বলে? সেটা ফাঁকা হয়ে যাবে ঠিকই, কিন্তু অতটা ফাঁকা হবে যতটা কিনা টলারেট করতে পারা যায়, সেটাকে বলা হয় লোকাল ফ্ল্যাপ। ঠিক আছে। এবার এই বিল্ডিং এর নিচে থেকে আরেকজনকে উপরে নিয়ে আসা হলো,
সেটাকে বলে রিজিয়নাল ফ্ল্যাপ। পাশের বাড়ির পাড়া থেকে একজনকে নিয়ে আসা হলো, সেটাকে বলে ফ্রি ফ্ল্যাপ। ডিফারেন্স তাহলে কি হলো? লোকাল ফ্ল্যাপ হচ্ছে একদম পাশ থেকে, রিজিয়নাল ফ্ল্যাপ হচ্ছে ওই ব্লাড সাপ্লাইটা ওটাই রয়েছে একটু দূর থেকে, কিন্তু অনেক দূর থেকে নয়। ফ্রি ফ্ল্যাপ কি হলো? ফ্রি ফ্ল্যাপ হলো একদম আলাদা জায়গা থেকে, মানুষের দেহের আলাদা জায়গা থেকে। মুখের ক্যান্সার হয়, এই জায়গাটা পুরো গর্ত হয়ে যায়, এই জায়গাটা হাড় বেরিয়ে গেল, এক্সাম্পল এটা, হাড় বেরিয়ে গেল, চামড়া বেরিয়ে গেল, মাংস বেরিয়ে গেল, ওরাল ক্যাভিটি বেরিয়ে গেল, খুব কমন, খুব কমন। আমরা কি করি? প্লাস্টিক সার্জন কোথা থেকে ফ্ল্যাপ আনবে? পা থেকে ফ্ল্যাপ আনে। পায়ের মধ্যে একটা হাড় আছে, নাম শুনেছো? ফিবুলা। ফিবুলার নাম শুনেছো? ফিবুলার কাজ কি? ফিবুলার যে কাজ, ফিবুলার কাজ যতটা, সেটা হচ্ছে উপরের ফিবুলা বোনটা যদি ধরা হয়, ওটা হচ্ছে স্টেবিলিটি দেয় টু দা অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে? তো সেই জায়গাটা ছেড়ে বাকি হাড়টা উইথ মাংস, পায়ের যে মাংসটা আছে, চামড়া, পুরোটা তুলে নেওয়া হয়। তুলে নিয়ে এসে মুখের মধ্যে ফিবুলা হাড়টাকে, আমাদের যে চোয়ালটা বেরিয়ে গেল, চোয়ালের শেপে কাটা হয়। খুব ইন্টারেস্টিং জিনিস এটা, পরের দিন ফটো দেখাবো, ঠিক আছে? আমাদের যে চোয়াল যেরকম দেখতে হয়, সেই চোয়ালের শেপে, ম্যান্ডিবেলের শেপে ফিবুলাটাকে কাটা হয় এবং কেটে সেটাকে নতুন ম্যান্ডিবেল তৈরি করা হয়। হাড় ম্যান্ডিবেলের সাথে যেটা কাটা আছে সেটা বসে গেল, পায়ের যে মাংসটা আছে সেই মাংসটা ভেতরে ঢুকে গেল, আর এখানে যে চামড়াটা আছে, পায়ের চামড়াটা সেখানে লেগে গেল। মানুষটার নতুন চোয়াল, খাওয়ার দাওয়ার খেতে পারছে এবং নর্মাল ভাবে হাঁটাচলা করছে এবং নর্মাল ভাবে থাকছে। এইটা হচ্ছে প্লাস্টিক সার্জারি। এটা একটা। প্লাস্টিক সার্জারির অনেকগুলো দিক আছে। সেকেন্ড হচ্ছে হ্যান্ড ইনজুরি। হাতে কি কি থাকে আমাদের? হাতের চামড়ার তলায় কি কি থাকে? হাড় থাকে, চামড়া থাকে, আর কি থাকে? মাসেলস থাকে, টেন্ডন থাকে, নার্ভ থাকে, আর্টারি থাকে, ভেন থাকে। যে কোনো কিছু কেটে গেল, ছিঁড়ে গেল, ভেসেল ইনজুরি হলো, বোন ফ্র্যাকচার হলো, এগুলো সব প্লাস্টিক সার্জারি দ্বারা করা হয়, ঠিক আছে? স্কোপ অফ প্লাস্টিক সার্জারি। আর কি বলবো? এস্থেটিক, কসমেটিক ইন্ডিকেশন তো প্লাস্টিক সার্জারিতে আছেই। অনেক কিছু করা যায়, নাক, মুখ, চোখ, বডি ফ্যাট, লাইপোসাকশন। খুব ইন্টারেস্টিং একটা, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্টটা বেরিয়ে গেল। এবার এক হয় মানুষটা একটা ব্রেস্ট নিয়ে সারা জীবন ঘুরছে। নতুন এসেছে রিসেন্ট অ্যাডভান্সেস, ডিআইপি ফ্ল্যাপ। ডিআইপি ফ্ল্যাপ কাকে বলে? আমাদের পেটের যে চর্বিটা আছে, সেই চর্বিটার থেকে ফ্ল্যাপ বানানো হয়। পেটের যে চর্বিটা আছে, সেই চর্বিটার থেকে একটা বড় চর্বিটা, মাংস পিণ্ডটা বার করে নেওয়া হলো। তার সঙ্গে অবভিয়াসলি ব্লাড সাপ্লাই তো লাগবেই। আমি তো বলেছি ব্লাড সাপ্লাই ছাড়া কিন্তু কিছু হয় না। গ্রাফট ছাড়া, গ্রাফট বাদ দিলাম, ফ্ল্যাপ যখনই আসছে, ফ্ল্যাপের জন্য এসেনশিয়াল কি? ব্লাড সাপ্লাই। লোকাল ফ্ল্যাপে কি হয়? পাশের বাড়ি ঘর থেকে আসছে, একদম পাশ থেকে, মানে ব্লাড সাপ্লাই একই রয়েছে মোটামুটি। রিজিয়নাল হচ্ছে কাছ থেকে, কোন আশেপাশের জায়গা থেকে আনা হয়, কিন্তু ব্লাড সাপ্লাই সেম রাখা হয়। ফ্রি ফ্ল্যাপে কি হয় তাহলে? ফ্রি ফ্ল্যাপে তো একসাথে ব্লাড সাপ্লাই থাকবে না। কি করা হয় তাহলে? এনি আইডিয়া? ফ্রি ফ্ল্যাপে যেমন আমি ফিবুলা বললাম, এখন ফিবুলার ফ্ল্যাপটা ফ্রি ফ্ল্যাপ। তো এটা কি করা হলো? আমরা যখন ফ্ল্যাপটা নিচ্ছি, হারভেস্ট করছি, তুলছি, তখন ওর সাথে ওর যে ব্লাড সাপ্লাইটা সেটাও তুলে নেওয়া হয়। The blood supply of the flap is harvested along with the flap. এবং নতুন জায়গায় যেখানে ফ্ল্যাপটা বসলো, সেখানে তার আশেপাশে যে ভেসেলস গুলো আছে তার সাথে জোড়া লাগানো হয় এই ব্লাড সাপ্লাইটা। এটাকে বলা হয় ফ্রি ফ্ল্যাপ। বোঝা গেল? এই যে হাড়ের ফিবুলাকে যে ব্লাড ভেসেলস দিচ্ছে, সেই ব্লাড ভেসেলটা গলার যে ব্লাড ভেসেল আছে তার সাথে জোড়া হলো, অ্যানাস্টোমোসিস হয়। এটা মাইক্রোস্কোপের তলায় রেখে অ্যানাস্টোমোসিসটা করতে হয় এবং খুব বড় অপারেশন হয় এটা। বাইরে থেকে ইমপ্লান্ট বসানো হয় এবং সেটা কাজও করে। ভেরি গুড। কোনটা বেটার বলো? কোনটা বেটার? ইমপ্লান্টে কি সমস্যা হতে পারে, বোনে কি সমস্যা হতে পারে? রিজেকশনের চান্স থেকেও বড় কথা ইনফেকশনের চান্স। একটা ফরেন বডিতে ব্লাড সাপ্লাই থাকে না, এটা মাথায় রাখতে হবে। যে সবসময় মনে রাখবে যে তুমি যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছ, অ্যান্টিবায়োটিকটা ঠিক সেখানেই পৌঁছতে পারবে
যেখানে কিনা রক্ত পৌঁছতে পারছে, কারণ তোমার অ্যান্টিবায়োটিকটা রক্তের সাথে মিশছে। যে জিনিসটা, যে জায়গাটাতে রক্ত পৌঁছতে পারে না, সেখানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তাহলে আমাদের যখন ইমপ্লান্ট বসছে, তখন ইমপ্লান্টের মধ্যে তো আর ব্লাড ভেসেলস নেই, কিন্তু হাড়ের মধ্যে ব্লাড ভেসেলস আছে। তো ওই ইমপ্লান্ট যদি ইনফেক্টেড হয়ে যায়, সেটাকে কিন্তু ভালো করার কোনো উপায় নেই, সেই ইমপ্লান্টটাকে তুলে ফেলে দিতে হবে। তাহলে কোন ক্ষেত্রে আমরা এখন আমরা কিন্তু এটাতে ইমপ্লান্টও বসাই, কোন ক্ষেত্রে আমরা ইমপ্লান্ট বসাই, কোন ক্ষেত্রে আমরা বোন নিই। যে পেশেন্ট অপারেশন নিতে পারবে না, বড় অপারেশন, কারণ বোনটা ভেঙে বানানো একটা বিশাল বড় ব্যাপার, 12 ঘন্টার অপারেশন, 10 ঘন্টার অপারেশন করতে পারবে না, তাদের সুগার আছে, প্রেশার আছে, অনেক রকম বয়স বেশি আছে, অনেক রকম রোগ আছে, সেরকম ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইমপ্লান্ট ইউজ করা হয়। এবং সেই ইমপ্লান্ট, সেই পেশেন্টগুলো খুব প্রোন টু ইনফেকশন হয়, এবং যদি ইনফেকশন হয় তখন কিন্তু আবার সেই ইমপ্লান্টটাকে বার করে দিতে হয়, তখন আর উপায় থাকে না, আবার বোন করা হয়। এরকম ঘটনা অনেক ঘটে। আচ্ছা, এখন একটু যেটা নোমেনক্লেচার আছে, অফিসিয়াল নোমেনক্লেচার, ওটা একটু চেঞ্জ হয়েছে। ফার্স্ট ডিগ্রিটাকে ওরা অ্যাকচুয়াল কথাটা বলছে, যেটাকে প্রথম বলা হয় ফার্স্ট ডিগ্রি, যেটা তোমরা বলতে, সেটা হচ্ছে সুপারফিশিয়াল বার্ন। তো সুপারফিশিয়াল বার্নই বলা হয় এখন, ফার্স্ট ডিগ্রি বলা হয় না, সুপারফিশিয়াল বার্ন। যদি গ্রেডস বলা হয়, প্রথমে বলতে হবে সুপারফিশিয়াল বার্ন। তারপরেরটা পার্শিয়াল সুপারফিশিয়াল থিকনেস, তারপরেরটা পার্শিয়াল ডিপ থিকনেস, তারপরে ফুল থিকনেস বার্ন। কি ডিফারেন্স হয় এগুলোতে, কোনটায় কতটা কি হয়? সুপারফিশিয়াল, হ্যাঁ, এরিয়া কতটা ডেপথে ঢুকছে তার উপর ডিপেন্ড করছে। আজকে শুধু এপিডার্মিসটা গেল, একটুখানি ডার্মিস গেল, সুপারফিশিয়াল হইলো। ডার্মিসের লেয়ার আছে, প্যাপিলারি ডার্মিস, রেটিকুলার ডার্মিস, প্যাপিলারি ডার্মিস অবধি গেল, তাহলে নেক্সট স্টেজ রেটিকুলার ডার্মিস, আরো নিচে ফুল থিকনেস, মানে পুরো স্কিন চলে গেছে। তাহলে আমরা বুঝবো কি করে ক্লিনিক্যালি কোন লেভেল অফ বার্নে আছে? আমার কাছে পেশেন্ট এসছে বার্ন নিয়ে, আমরা বুঝবো কি করে? ভেরি গুড, কেন থাকে না? নার্ভস গুলো ডিস্ট্রয় হয়ে যায়, তাই পেইন সেন্সেশন থাকে না। ভেরি ইম্পর্টেন্ট। ফুল থিকনেস বার্নে ব্যথা হয় না। ভেরি গুড। সেকেন্ডারি বার্ন হচ্ছে ব্লিস্টার কাদের হয়? যেটা পার্শিয়াল থিকনেস বার্ন হয়, পার্শিয়াল সুপারফিশিয়াল থিকনেস বার্ন হয়, সেখানে ব্লিস্টার্স হয়। এবার এইগুলোর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ব্লিস্টার দেখবো, ব্যথা হচ্ছে কিনা দেখবো, কতটা কালার চেঞ্জ হচ্ছে দেখবো, এইগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের বার্নটা কোন লেভেলে আছে। একদম এটা এরকম হতে পারে না, এরকমই হয়ে থাকে 100% কেসে। কারণ আগুনের তাপটা পুরো বডিতে একটা জায়গাতে কনসেন্ট্রেটেড হয় না, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে হয় এবং ছড়িয়ে ছিটিয়ে হয়। কোনো জায়গায় ফুল থিকনেস হয়, কোনো জায়গায় পার্শিয়াল থিকনেস হয়, এটা খুব নর্মাল ব্যাপার। এবং সেটা যেখানে যেরকম বার্ন, সেরকম ভাবে চিকিৎসা করা হয়। কি চিকিৎসা হবে ফুল থিকনেস বার্ন হলে? ফুল থিকনেস যদি বার্ন হয়, চামড়াটা চলে গেছে, খুব স্বাভাবিক, চামড়াটা তো চলেই গেছে, চামড়াটা নেই, সেটার জন্য আমাকে ফ্ল্যাপ করতে হবে, তাই তো? এই তো কথা হলো, স্কিন গ্রাফটিং কখন করব আর ফ্ল্যাপ কখন করব। তাহলে বার্নে কখন গ্রাফটিং করব, কখন ফ্ল্যাপ করব? ব্লাড সাপ্লাই থাকলে গ্রাফটিং করব না। আর বার্নে আমি দুটো কথা বলছি। একটা হচ্ছে আমি যেটা বলেছিলাম এতক্ষণ ধরে, যে গ্রাফট কাকে বলে, ফ্ল্যাপ কাকে বলে। গ্রাফট হচ্ছে শুধু এপিডার্মিস, ফ্ল্যাপ হচ্ছে পুরো স্কিন উইথ মাসেল, উইথ টিস্যু, উইথ ফেসিয়া, সবকিছু। সেকেন্ড কথা হচ্ছে বার্নের 4টে লেয়ার আছে। প্রথমে সুপারফিশিয়াল, সুপারফিশিয়ালি শুধু এপিডার্মিস যাচ্ছে। সেকেন্ড হচ্ছে পার্শিয়াল সুপারফিশিয়াল থিকনেস, তারপর এটা পার্শিয়াল ডিপ থিকনেস, তারপর এটা ফুল থিকনেস বার্ন। তাহলে কখন আমরা গ্রাফট করব, কখন আমরা ফ্ল্যাপ করব? সুপারফিশিয়ালে কি করব? গ্রাফট করব। ভেরি গুড। তাহলে ফ্ল্যাপ কখন করব? ফুল থিকনেসে ফ্ল্যাপ করব। কেন? কারণ ফুল থিকনেসে আমাদের সব উঠে গেছে, আমাদের তো কিছু দিতে হবে ওর মধ্যে। ফুল থিকনেসে যদি আমি গ্রাফট করি, সেটা তো বসবে না। বেসিক কনসেপ্ট ক্লিয়ার হলো? এটা যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে ফ্ল্যাপ কাকে বলে, গ্রাফট কাকে বলে, ওখানেই বোঝা যাবে। আর কি জানতে চাও প্লাস্টিক সার্জারির ব্যাপারে?
পিডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, শুনেছো? কি হয় তাতে? ভেরি গুড। আমাদের ফেসের যে ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্টটা দুটো সাইড থেকে মাঝখানে আসে। মাঝখানটা কিছুটা থেকে গেলে, ভেতর দিকে থেকে গেলে ওটা প্যালেট হয়, লিপের উপর থেকে গেলে ক্লেফট লিপ হয়। কি হয় সাথে? কি সমস্যা কি হয়? প্যালেট হলে কি সমস্যা হয়? লিপ হলে কি সমস্যা হয়? আমাদের মুখটা এজ আ ক্লোজ চেম্বার, সিলিন্ডার। একটা ক্লোজড প্রেসারের মধ্যে ওরা খাবার খাই বা সাকশন করি। বাচ্চা ব্রেস্ট ফিডিং করে কিভাবে? সাকশন। আজকে একটা গোল সিলিন্ডারের মধ্যে মাঝখানে যদি একটা গ্যাপ থাকে, তাহলে সে কি প্রেসার টানতে পারবে? লিক হয়ে যাবে, তাই তো? তো আমার যদি তালুতে একটা ফাটা থাকে যেখান দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে, নাক আর তালুর মুখের মধ্যে কমিউনিকেশন আছে, তাহলে আমি যখনই দুধটা টানতে যাব, দুধটা নাকে চলে আসবে। বোঝা যাচ্ছে? না বুঝতে পারলে বলো। একটা গোল সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে একটা জায়গা ফাটা, সিলিন্ডারের পেছনে একটা মেশিন লাগানো যে কন্টিনিউয়াসলি টানছে। ওটা টানার সময় যখন জিনিসটা পুরো কম্প্যাক্ট থাকে তাহলে জিনিসটা টানতে পারবে, যেখানে ফাটা থাকে সেখান দিয়ে তো বেরিয়ে যাবে, তাহলে ওই প্রেশারটা তৈরি হচ্ছে না। তাহলে দুধ যদি নাকে চলে যায় কি হবে? চোকিং হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, মরে যায়, এরকমও হয়েছে, তাই না? তাহলে আমাদের কাজ কি হবে? ওটা মুখটা বন্ধ করা। আর কি সমস্যা হতে পারে? কথা বলা। কেন কথা বলা? তো এরকম সমস্যা হবে কারণ কথা বলার সময় কিন্তু আমরা যে হাওয়াটা ছাড়ি যখন কথাটা বলি, দুটো জিনিস হয়। একটা হচ্ছে আমরা যে হাওয়াটা ছাড়ছি সেটা একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হচ্ছে আমাদেরকে। নাক দিয়ে যদি হাওয়াটা বেরিয়ে যায় তাহলে ওই কথাটা স্পষ্ট হবে না। 2 নম্বর হচ্ছে অনেক কথা বলতে গেলে জিভটাকে তালুর মধ্যে ঠেকাতে হয়, তালুই যদি না থাকে জিভ কোথায় ঠেকবে? বোঝা গেল? এইগুলো হচ্ছে সমস্যা। 1 নম্বর হচ্ছে কথা বলার সমস্যা, 2 নম্বর হচ্ছে সাকশন, দুধ খেতে পারবে না, খাবার খেতে পারবে না। স্ট্র দিয়ে, বাচ্চা তো পেপসি খায় না, কিন্তু যার প্যালেট আছে সে কোনো কিছু টানতে পারে না। বোঝা গেল? সেটা নাকের মধ্যে চলে যায়, নাক দিয়ে বেরিয়ে আসে এবং কাশি হয়, তাহলে সেটাকে অপারেশন করতে হবে। তাহলে ঠোঁট ফাটা থাকলে কি সমস্যা? ঠোঁটে তো ওরকম ব্যাপার নেই, ঠোঁটে কি প্রবলেম হচ্ছে? ভাবো, আমি বললাম তালুর মধ্যে একটা সিলিন্ডার, তালুটা সাকশন করছিল, একটা গ্যাপ ছিল বলে উনি সাকশন টানতে পারছে না এবং না কথা বলতে পারছে না। তাহলে ঠোঁট ফাটা তালু ঠিক আছে, এবারে কসমেটিক পারপাস ইয়েস একটা, আর ভয়েস। অতটা ইম্প্যাক্টফুল নয়, আছে, নেই তা নয়। সাকশন বোতলটা কি দিয়ে ধরে? দাঁত দিয়ে তো ধরে না, কি দিয়ে ধরে? সেটাই তো ফাটা, তাহলে সাকশন হবে কি করে? তাই না? বোতলটা তো ধরতে পারছে না, যেখানে ধরছে সেখানে স্লিপ হয়ে যাচ্ছে। আর কসমেটিক কারণ তো বটেই। সো এইগুলোই কারণ, ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট। প্লাস্টিক সার্জারি আর পিডিয়াট্রিক পপুলেশনে কোথায় লাগে কেউ বলতে পারবে? দেখি জানো কিনা। আমি একটু আগে কথা বলছিলাম হাত আর পা। হাতের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা প্লাস্টিক সার্জারি করে। পিডিয়াট্রিক প্লাস্টিক সার্জারিতে অনেক সময় দেখা যায় কনজেনাইটাল হ্যান্ড বলে একটা কথা হয়, মানে বাচ্চার জন্ম হয় যাতে হাতের অ্যাবনর্মালিটি আছে। পড়ে থাকবে সিনড্যাকটাইলি, পড়েছো? সিনড্যাকটাইলি
সিনড্যাকটাইলি হচ্ছে দুটো আঙুল জোড়া থাকছে, এটাকে বলে সিনড্যাকটাইলি। পলিড্যাকটাইলি কাকে বলে? মোর দ্যান 5 ফিঙ্গার্স, সেটা প্লাস্টিক সার্জারির দ্বারা কি করা হয়। সিনড্যাকটাইলিতে কি করা হয়, পলিড্যাকটাইলিতে কি করা হয়? সিনড্যাকটাইলি ফিঙ্গারটাকে ছাড়ানো হয়, যে উনটা তৈরি হয়, একটা ঘাতও তৈরি হবে যখন ছাড়াবো, সেখানে কি করা হতে পারে, এটা আইডিয়া? সেই পুরনো কনসেপ্ট, গ্রাফট না ফ্ল্যাপ? ফ্ল্যাপ করব, গ্রাফট করব, কেন এন্ড কিভাবে, কেন? সুপারফিশিয়াল হলে গ্রাফট হবে, ডিপ হলে ফ্ল্যাপ হবে, একদম এটা রপ্ত করে নিতে হবে যে প্লাস্টিক সার্জারিতে সবসময় এই জিনিসটাই, যে এপিডার্মিস এবং কিছুটা ডার্মিস অবধি গ্রাফট হবে, বাকি ফ্ল্যাপ হবে। আমি হাতটা যখন ছাড়ালাম, ছাড়িয়ে দেখলাম যে একদম সুপারফিশিয়ালি জিনিসটা আছে, ঘাটা আছে কিন্তু একদম সুপারফিশিয়াল, আমি গ্রাফট করে দিলে হয়ে যাবে। কিন্তু আমি মানে কাটতে গিয়ে আমি দেখলাম হাড় বেরিয়ে পড়েছে, বোন এক্সপোজ হয়ে গেছে, বোনের ওপরে তো আর গ্রাফট বসবে না, তখন আমাকে ফ্ল্যাপ করতে হবে। আবার ঘুরে ফিরে কিন্তু প্রিন্সিপালস একই জিনিস, ঠিক আছে? প্লাস্টিক সার্জারি তাহলে কি কি প্রিন্সিপাল শিখলাম আমরা? একটা ফ্ল্যাপ, একটা গ্রাফট। 2 নম্বর শিখলাম কি, একটা জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রাখা। তাহলে আমাদেরকে ওই জায়গা থেকেই নিতে হবে যে জায়গায় বেশি আছে। আমাদের বডির মধ্যে রিমডেলিং যেটাকে বলে, এমন একটা জায়গা থেকে মাংসটা নেওয়া হয় যেখানে মাংসটা বেশি আছে, এবং সেটাকে ঘুরিয়ে এমন একটা জায়গায় রাখা হয় যেখানে কম আছে, যেখানে দরকার আছে, এবং সেটা আগে থেকে প্ল্যান করা। আগে আমাদের দেখতে হবে কতটা দরকার, গ্রাফটে হবে না ফ্ল্যাপে হবে। সেকেন্ড দেখতে হবে যদি ফ্ল্যাপে হয় তাহলে ফ্ল্যাপের মধ্যে কি দরকার, লোকাল ফ্ল্যাপ। লোকাল ফ্ল্যাপ হলে কি রিকোয়ারমেন্ট থাকবে, আশেপাশে এক্সট্রা জিনিস থাকতে হবে, তাই তো? আশেপাশে যদি কেউ না থাকে তাহলে আমি দেবো কি করে? নেক্সট হচ্ছে রিজিওনাল ফ্ল্যাপ, এমন একটা ফ্ল্যাপ হতে হবে যে কিনা ওখানে পৌঁছতে পারে। যখন সব ফেল হয়ে যাচ্ছে তখন কি করব, ফ্রি ফ্ল্যাপ। ফ্রি ফ্ল্যাপ কিন্তু সব জায়গায় যাবে, কেন যাবে? ফ্রি ফ্ল্যাপের মানে যে কোনো ডিফেক্টকে যদি লোকাল ফ্ল্যাপও করা যায় বা না করা গেল, রিজিওনাল ফ্ল্যাপ করা গেল বা না করা গেল, ফ্রি ফ্ল্যাপ কিন্তু করা যাবে। কেন? ব্লাড সাপ্লাই সব জায়গাতেই আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও ব্লাড সাপ্লাই, নিজের ব্লাড সাপ্লাই নিজেই নিয়ে আসছে। 3 নম্বর হচ্ছে ও যেহেতু অন্য জায়গা থেকে আসছে, ওকে যেখানে খুশি বসিয়ে দাও, টানাটানি নেই। বোঝা গেল? আর কি পড়াবো? বার্ন হয়ে গেল, পিডিয়াট্রিক্স হয়ে গেল, ক্লেফট হয়ে গেল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো প্লাস্টিক সার্জারি। অ্যাসিড ভিকটিম অ্যাকচুয়ালি কি জিনিস? অ্যাসিড ইজ আ ফর্ম অফ বার্ন। বার্ন যেটা ট্রিটমেন্ট হয়, বার্নটা যখন ফ্লেম বার্ন হয়, আগুন লেগে গেল, ইলেকট্রিসিটি বার্ন হয়, লিকুইড বার্ন হয়। লিকুইড বার্নকে কি বলে কেউ জানো? ভেরি গুড। সেরকমই অ্যাসিড বার্নকে কি বলে? অ্যাসিড বার্নকে বলে কেমিক্যাল বার্ন। তো কেমিক্যাল বার্নকে বলে বা অ্যাসিড বার্ন। তো তাতে কি হচ্ছে, একই জিনিস বার্ন হচ্ছে, প্রিন্সিপালসও একই। যখন আমরা দেখছি যে কতটা ডিফেক্ট হচ্ছে, কতটা জ্বলে গেছে, কতটা পুড়ে গেছে, যদি কম হয় তখন স্কিন গ্রাফট হচ্ছে, যখন বেশি হচ্ছে তখন ফ্ল্যাপ হচ্ছে। ফেসের কোন কোন জায়গাগুলো এফেক্ট হচ্ছে সেটার উপর ম্যাটার করে, কতটা এফেক্ট হচ্ছে সেটার উপর ম্যাটার করে, কি আছে চোখের নিচে, চোখের উপরে, এবং আগামী দিনে আমি যদি ফ্ল্যাপ বা গ্রাফট করি তাতে কি প্রবলেম হতে পারে। ঠিক আছে?
চোখের তলায় একটা এরকম ভাবে ধরো একটা ইনজুরি হয়েছে এবং সেটা আস্তে আস্তে একটা লং টার্ম কন্ট্রাকচার ডেভেলপ করে। কন্ট্রাকচার কাকে বলে? হোয়াট ইজ কন্ট্রাকশন এন্ড হোয়াট ইজ কন্ট্রাকচার? পোস্ট বার্ন কন্ট্রাকচার একটা খুব কেস আসে এটা পার্ট 2 তে। পোস্ট বার্ন কন্ট্রাকচার, কন্ট্রাকচার কাকে বলে? টান, কারেক্ট, টান। আর একটু গুছিয়ে বলো কিসের টান? পার্মানেন্ট কন্ট্রাকশন, ভেরি গুড। যখন কোন রকম হিলিং হয় সেকেন্ডারিলি, হিলিং কত রকমের হয়? এটা প্রাইমারি হিলিং আর সেকেন্ডারি হিলিং। প্রাইমারি হিলিং এ কি হয়, সেকেন্ডারি হিলিং এ কি হয়? প্রাইমারি হিলিং এ যখন আমরা হিল করিয়ে দিচ্ছি জিনিসটাকে, আমরা কিছু একটা প্রসেস করছি যাতে ওটা হিলিং করিয়ে দেওয়া হচ্ছে। সেকেন্ডারি হিলিং মানে বডি ধীরে 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 নিজেই হিল করছে। পেশেন্টের চিকিৎসা হচ্ছে না তো বডি বললো আরে আমি করে দিই, সেকেন্ডারি হিলিং। সেকেন্ডারি হিলিং এ আস্তে আস্তে দেখা যায় টান পড়ে। কেন? কারণ টিস্যু, একটা জায়গার টিস্যু যতটা দরকার ততটা টিস্যু বডির কাছে নেই, ওকে ওর মধ্যে দিয়েই কাজটা চালাতে হচ্ছে। আজকে আমার হাতে এতখানি টিস্যু দরকার, এই জায়গাটাতে এতটা আছে, যদি বার্ন হয়ে যায় বা কোনো রকম কিছু হয়ে যায় তো এই টিস্যুটা তো এমনি চলে যাবে। তাহলে আমি যদি এখানে নতুন টিস্যু না এনে দিতে পারি তাহলে বডি কি করবে? নিজেই ভালো করার চেষ্টা করবে ওটাকে। তো বডি অন্য জায়গা থেকে টেনে টেনে টিস্যু আনে, আশেপাশ থেকে টেনে টেনে টিস্যু আনে এবং সেটা হিল হয়ে যায়, সত্যি সত্যি হিল হয়ে যায়। কিন্তু প্রবলেম কি তাতে? তাতে হয় কন্ট্রাকচার। So the result of contraction is contraction. End result of contraction is contraction. So যখনই আমরা কোনো জয়েন্টের মধ্যে দিয়ে পাস করি, যে কোনো রকম একটা জয়েন্ট, একটা এমনি ফেসের মধ্যে কোনো ডিপ্রেশন বা অন্য কোনো যেখানে স্মুথ সারফেস, স্মুথ নয়, সেইখানে কি হচ্ছে, যদি সেকেন্ডারি হিলিং হয় তাহলে সেখানে বডি কন্ট্রাকচার ডেভেলপ করে। এবার আমার কাছে একটা পেশেন্ট এলো, ফর এক্সাম্পল হাতের এই এলবো জয়েন্টে বার্ন আছে, তো কি হলো, আস্তে 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 এখানে যেহেতু গর্ত আছে, এই গর্তটা নিজে থেকেই ভরা শুরু করলো। বডি বললো যে না কেউ তো কিছু করছে না তাহলে আমিই করি, বলে ওর কন্ট্রাকচার এরকম হয়ে গেল। হাতটা এরকম হয়ে রইলো, হাতটা কিন্তু এরকম হয়ে রইলো এবং এখানে বডির একটা নিজের টিস্যু তৈরি করে রাখলো। এবার এইভাবে আমার কাছে পেশেন্টটা এলো, তাহলে আমার কি করণীয় উচিত বা কি করা যেতে পারে? তোমাদের কি মনে হয়? প্রথম হচ্ছে যতটা রিকোয়ার্ড ততটা কাটতে তো হবে, কারণ আমাকে ডিফেক্টটা নতুন করে তৈরি করতে হবে, নাহলে আমি জানবো কি করে কতটা রিকোয়ারমেন্ট আছে? বডি তো নিজের থেকে যতটা পেরেছে করেছে, এবার ওই অবস্থায় তো আমি রাখতে পারবো না তাকে। তাহলে আমার কাজ কি হবে? আমার ওটাকে আবার বার্নের সময় যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই আমি জানতে পারবো যে গর্তের রিকোয়ারমেন্ট কতটা, ও কতটা খেতে পারবে। তারপরে যখন আমি রিকোয়ারমেন্ট দেখছি তখন আমার নেক্সট স্টেপ কি ভাববো? প্রিন্সিপালস অফ প্লাস্টিক সার্জারি কি বলে আমাদেরকে? তো একবার রিকোয়ারমেন্ট যখন বেরিয়ে গেল তখন দেখতে হবে ডিপ কতটা। শুধু কি এপিডার্মিস খুললে হয়ে যাবে? তাহলে গ্রাফট, না হলে ফ্ল্যাপ, তাই তো? তাহলে সবকিছু ঘুরে ফিরে ওই প্রিন্সিপালসেই চলে আসে। এবার আমি কোনো অপারেশন করলাম না, ওর হাতটা ওরকম রয়ে গেল, তাতে কি সমস্যা হবে? এক্সটেন্ড করতে পারবে না। আমি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর সে 10 বছর 15 বছর পরে আমি অপারেশন করলাম, তাও এক্সটেন্ড করতে পারছে না। কেন? মাসেল অ্যাট্রফি হয় না, মাসেল অ্যাট্রফি খুব রেয়ার। অন্য কিছু? জয়েন্ট স্টিফনেস, মানে আমাদের জয়েন্টটা যদি আমরা দেখি, আমাদের কি হয়, সাইনোভিয়াল জয়েন্ট, তো এটা ফ্লুইড থাকে ওর মধ্যে। সেই জয়েন্টটা যদি কন্টিনিউয়াসলি মুভ না হয়, বছরের পর বছর যদি জয়েন্ট একই রকম ভাবে থেকে যায়, তাহলে সেই জয়েন্টটা স্টিফ হয়ে যায় এবং সেই জয়েন্ট স্টিফনেস ঠিক করা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। করা যায় কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। তাহলে আমরা
যখনই একটা পেশেন্ট আমার কাছে আসছে এলবো কন্ট্রাকচার নিয়ে, আমরা দুটো জায়গায় ফোকাস করতে হবে। একটা হচ্ছে উপরের স্কিন টিস্যু মাসেল কি আছে, যেটা প্লাস্টিক সার্জারির দ্বারা আমরা করতে পারবো, সেটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া ভালো। যতক্ষণ না জয়েন্টটা মোবাইল আছে, আমার জয়েন্ট যদি স্টিফ হয়ে যায় তখন আমি প্লাস্টিক সার্জারির দ্বারা যে ওপরের চামড়া লাগিয়ে দেবো বা ওটাকে ঠিক করেও দেব, তাতেও পেশেন্ট কিন্তু মুভ করতে পারবে না, কারণ ওর জয়েন্টে প্রবলেম আছে। তখন আমাদেরকে জয়েন্টটাকে ট্রিট করতে হবে অ্যাডিশনালি। এরকম নয় যে ওপরেরটা ঠিক করে দিলে নিচেরটা ঠিক হয়ে যায়, তা নয়, দুটো জিনিসই আলাদা আলাদা ভাবে করতে হবে। সেই কারণে একটা পার্টিকুলার টাইম পিরিয়ড হয়, 1 বছর 1.5 বছর, তার মধ্যে অপারেশন করে দেওয়া উচিত। আর কি জানতে চাও বলো? ডায়াবেটিক ফুড আলসার, ডায়াবেটিস হলে কি হয়? নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি আর নিউরোপ্যাথি। ডায়াবেটিকদের দেখা যায় পায়ের মধ্যে আলসার নিয়ে ঘুরছে, কিভাবে হয়? প্রচুর কমন, মানে দেখাই যায় ডায়াবেটিস, অনকন্ট্রোল ডায়াবেটিস অনেকদিন ধরে আছে, পায়ের মধ্যে একটা আলসার, মাঝে মাঝে পা হাঁটতেই পারছে না, বড় আলসার, গর্ত। কেন? ভেরি গুড। 2-3টে কারণ হচ্ছে। 1 নম্বর হচ্ছে নিউরোপ্যাথি, 2 নম্বর হচ্ছে ভ্যাসকুলোপ্যাথি। ডায়াবেটিসের জন্য ভেসেলস শুকিয়ে যায় আস্তে আস্তে, ব্লাড সাপ্লাই কমে যায়। ব্লাড সাপ্লাই কমে গেলে আলসার হয়, এটা আমরা জানি, ইসকেমিক আলসার বলে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি হলে কি হয়? ব্যথা হয় না, নার্ভ তো শুকিয়ে গেছে। নার্ভ যদি কাজ না করে তাহলে ব্যথা কি করে হবে? তাতে কি হচ্ছে, ছোটখাটো যে চোটগুলো লাগছে তাতে উনি বুঝতে পারেন না। আজকে আমি এটাতে আমার হাতে লাগলো, আমি বুঝতে পারলাম এতটা জোর আমার দেওয়া উচিত নয়, আমি আস্তে করে দিলাম। আমি যদি বুঝতে না পারি আমি আরো জোরে মারবো। এতে কি হচ্ছে, আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমার হাতে তো চোটটা লাগছে। আমি বুঝতে পারছি না, আমার কারণ আমার সেন্সেশন নেই, আমার নিউরোপ্যাথি হয়ে আছে, আমার নার্ভ খারাপ। আমার নার্ভ যদি খারাপ হয়ে থাকে তাহলে আমার মধ্যে কোনো সেন্সেশন আসছে না, ব্যথা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যথা লাগছে, এবং তাতে আলসার হচ্ছে। এবং আলসার অনেক চোট খেতে 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 অনেক বড় হয়ে গেছে আলসার। তখন পেশেন্ট আসছে আমাদের কাছে, আমার মনে হচ্ছে পায়ের মধ্যে একটা ঘা হয়েছে। আপনি বুঝতে পারেননি? না, তো বুঝতে পারিনি। কেন বুঝতে পারেননি? আমার তো ব্যথা হয় না। কিন্তু এখনো এর সিগনিফিকেন্স আমরা বুঝিনি। কেন? কারণ সাধারণ ঘা কিন্তু একটু ট্রিটমেন্ট করলে বা একটু মলম টলম লাগালে, ড্রেসিং করলে ভালো হয়ে যায়। এদের ভালো হচ্ছে না কেন? ভ্যাসকুলোপ্যাথি। উনি বললেন যে আরে আমি তো ভালো যত্ন নিচ্ছি, এখন আমি জুতো পরছি, এমন জুতো পরছি যেটাতে কোনো রকম চোট লাগবে না, আমি খুব ধীরে ধীরে হাঁটছি, দেখে দেখে হাঁটছি যাতে কোনো রকম চোট না লাগে, তাও ঘা পড়ছে না, কারণ ভাস্কুলোপ্যাথিও হয়ে আছে। এদেরকে কি করব? তোমার কাছে এলো অ্যাজ আ প্লাস্টিক সার্জন, কি করবে? না, অ্যাম্পুট করবো কি? প্রথমেই কখনো অ্যাম্পুটেশনের কথা ভাবা হয় না। অনেক রকম ভাবে আমাদের চেক করা যায় কতটা ব্লাড সাপ্লাই আছে, কালার ডপলার আছে, অন্য রকম ইনভেস্টিগেশন আছে, সিটি এনজিও, এমআর এনজিও, অনেক কিছু হয়, সেটা দিয়ে আমরা দেখবো ব্লাড সাপ্লাই কতটা আছে। এবং ব্লাড সাপ্লাই যতটা থাকবে সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হবে। ধরো আমার কাছে এলো এবং আমি দেখলাম আমার ব্লাড সাপ্লাই ভালো আছে বা ম্যানেজেবল। ব্লাড সাপ্লাই না থাকলে অ্যাম্পুটেশন ছাড়া উপায় নেই, কিন্তু ব্লাড সাপ্লাই ভালো আছে, ম্যানেজেবল, করে নেওয়া যাবে। এবার কি করব? সেই প্লাস্টিক সার্জারি প্রিন্সিপাল, দেখতে হবে কতটা, কত ডিফেক্টটা, কত ডিফেক্ট অনুযায়ী কি করব।
ফ্ল্যাপ বা গ্রাফট করব। আর যদি ডিফেক্ট দেখি যে ফ্ল্যাপ করতে হবে, তখন দেখতে হবে কি উপায় আছে, লোকাল ফ্ল্যাপ হবে না পেডিকেল ফ্ল্যাপ হবে না ফুল ফ্ল্যাপ হবে। ঠিক আছে।